মেঘের প্রতিটা কথা যুক্তিযুক্ত। আদিয়ান তার স্ত্রীর ওপর কোনো দায়িত্ব হয়তো পালন করেনি। এতিম মেয়েটার ভাগ্য না বাবা মায়ের সুখ সহ্য হলো আর না স্বামীর। কিন্তু অদ্ভুত বিষয় হলো মেঘ এত কথা কি করে জানলো? মালিহা আর মেঘ কি পূর্ব পরিচিত, না মেঘই মালিহা? যদিও মেঘের পরিচয়ের বিষয়ে আদিয়ান কিছুই দেখে না আর মেঘই মালিয়া হয়, তবে তাকে প্রথম দেখায় আদিয়ান চিনতে পারবে না, কারণ মালিহাকে সে কখনো দেখেনি। আদিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে সন্দিহান চোখে তাকিয়ে বলে, মেঘ, আপনি মালিহার বিষয়ে কি করে এত কথা জানেন? মালিহার সাথে কি আপনার পূর্ব পরিচয় আছে? না, তুমি মালিহা? আদিয়ান চোখের ভাষা মেঘ পড়তে পারে। সে চোখে এখন সন্দেহ। মেঘ তার মনে থাকা রাগ, জেদ, অভিমান তার কণ্ঠে প্রকাশ করে। এতগুলো কথা একসাথে বলায় মেঘের দম বন্ধ হয়ে আসে। মেঘ কথা থামিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। এরপর আত্মবিশ্বাসের সাথে বলে, যদি আমি আপনার স্ত্রী মালিহা হয় তখন। মেঘের কথা আদিয়ানের কাছে অবিশ্বাস্য লাগলো। আদিয়ান কিছু না ভেবে দ্রুত মেঘকে শিওর হওয়ার জন্য বলে, তুমি কি সত্যি মালিহা? মেঘ। আদিয়ানের প্রশ্ন মেঘের মনে কোনো উতলা পাতাল দেখা যায় না। সে খুব শান্ত থাকে। আদিয়ানের বড় বড় অবাক করা চোখের দিকে তাকিয়ে দৃষ্ট কণ্ঠে বলে ওঠে, যদি আমি সত্যি মালিহা মানে আপনার স্ত্রী হতাম, তবে এতক্ষণ আপনার সাথে এত শান্ত গলায় কথা বলতাম না, বরং ডিভোর্স পেপার রেডি করে সোজা মুখে ছুঁড়ে দিতাম। কারণ আপনি ভালোবাসা না, বরং অপমানের যোগ্য। মেঘের কথা শুনে আদিয়ান সম্পূর্ণরূপে সুস্থ হতে পারে না। আদিয়ান মেঘ আর তার মধ্যে দূরত্ব কমায়। মেঘের কাছে গিয়ে তার হাত নিজের হাতের বাহু ধরে মুষ্টিবদ্ধ করে। অন্য হাত নিয়ে রাখে মেঘের দবদবে ফর্সা গালে, যেখানে আলতো হাতের ছোঁয়া দিয়ে পুনরায় প্রশ্ন করে ওঠে, মেঘ, তুমি মালিহা তাই না? আমার বাবার বন্ধুর মেয়ে, আমার বিবাহিত স্ত্রী। আদিয়ানের কথা শুনে আগের মেঘ থাকলে হয়তো গলে যেত। শক্ত করে জড়িয়ে ধরে হাজারবার বলতো সে মেঘ, আদিয়ানের বউ। কিন্তু এই মেঘের মধ্যে এমন কোনো অঙ্গভঙ্গি বা দুর্বলতা দেখা যায় না। মেঘ এখন নীরব। মেঘ তার গালের উপর থেকে আদিয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, ডক্টর আদিয়ান রেদওয়ান, মালিহা বা মেঘ কেউ কিন্তু রাস্তার কুকুর নয়, যাকে ইচ্ছা হলে বিয়ের পর ঘৃণা বা অবহেলা করে দূর দূর করে তাড়িয়ে দিবেন। আর 9 বছর আবার তাকে বউ করে ঘরে তুলতে চাইলে সে রাজি হয়ে যাবে। সবকিছু এত সহজ নয়, আর 9 বছর কম নয়। আদিয়ান মেঘের কথা শুনে মেঘের গালে পুনরায় হাত দিয়ে বলে, মেঘ, তুমি যদি সত্যি মালিহা হও, তবে আমি তোমার সাথে সংসার করতে চাই মেঘ। বউয়ের মর্যাদা, প্রাপ্য সম্মান দিয়ে তালুকদার বাড়ির বড় বউ হিসেবে ঘরে তুলতে চাই মেঘ। একবার শেষ সুযোগ দাও আমায় মেঘ। মেঘ এইবার আদিয়ানের হাত সরিয়ে একটু দূরে গিয়ে তার দিকে তাকিয়ে বলে উঠে, কিন্তু আদিয়ান স্যার, মালিহা আপনার সাথে সংসার করতে চায় না। আর যদি বলেন মর্যাদা আর সম্মানের কথা, তবে সেটা আমি একজন ডক্টর হলে অর্জন করতে চাই, কোনো বংশের বউ হয়ে না। আর কথা রইল শেষ সুযোগের কথা, তবে সেই
সুযোগ হয়তো ভাগ্য আপনাকে দিবে না, কারণ মালিহা আগামী 1 মাসের মধ্যে আপনাকে ডিভোর্স দিবে। ক্লাসে পাশাপাশি সিটে বসে আছে নুহা আর তিহান। শিক্ষক বোর্ডে পড়াশোনা বোঝাচ্ছে। সকল শিক্ষার্থী মনোযোগ সহকারে বোর্ডের দিকে তাকিয়ে আছে, কিন্তু তিহানের মন এখন ভীষণ অশান্ত। তার দৃষ্টি বারবার দরজার দিকে যাচ্ছে। মূলত সে মেঘের জন্য অপেক্ষা করছে। মেঘ ক্লাসে আসেনি কেন? এত সময় ধরে কি করছে সে বাহিরে? তিহান বারবার উকি দিয়ে দরজার দিকে দেখছে। নুহা যেহেতু তিহানের সামনে ছিল, তাই তিহান নড়াচড়া করা বা সামনের দিকে উকি দেওয়ার কারণে তার বোর্ডের দিকে মনোযোগ দিতে সমস্যা হচ্ছে। নুহা তিহানের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে উঠে বলে, কি সমস্যা আপনার তিহান? এমন জিরাফের মতো মাথা উঁচু করে দিয়ে কি দেখছেন? আগে জানতাম আপনার চোখে সমস্যা, এখন কি ঘাড়েও সমস্যা আপনার? নুহার কথায় তিহানের রাগ হয়। এমনি কালকের ঘটনা আর মেঘের জায়গায় বসায় নুহার উপর ভীষণ বিরক্ত সে। আর এখন সে তিহানকে জিরাফের সাথে তুলনা করলো। তিহান নুহার দিকে তাকিয়ে বলে, আপনার সাহস তো কম নয় মিস ঝড়গুটে। আপনি এই তিহানকে জিরাফ বললেন? আমার মতো এমন সুদর্শন পুরুষকে? তিহানের কথা শুনে নুহা তাচ্ছিন্ন হাসি দিয়ে বলে, কি আপনি আর সুদর্শন পুরুষ? যেই না চেহারা, আবার নাম রাখছে পেয়ারা। নিজের চেহারা এখন আয়নায় দেখেছেন? শয়তান ও আপনার থেকে বেশি সুন্দর, মিস্টার শয়তান। নুহার কথা শুনে তিহানের তার উপর রাগ বেড়ে যায়। সে বলে, ও তাই না, আমি শয়তান? শুনুন, আমি যদি শয়তান হয় তবে আপনি হন পেতনি। নুহা তিহানের কথায় উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, তখন টিচার ধমকের স্বরে বলে উঠে, সাইলেন্ট। নুহা আর তিহান দুজনে চুপ হয়ে যায়। টিচারের ধমক শুনে নুহা বেঞ্চি কেটে মুখ ঘুরিয়ে নেয়। প্রায় মিনিট পর নুহা যখন বোর্ডে পড়া দেখছিল, তখন হঠাৎ তিহান তার হাত দিয়ে নুহার শরীরে ধাক্কা দেয়। নুহা বিরক্তি নিয়ে পিছনে ফিরে তাকায়। এরপর বলে, কি সমস্যা আপনার তিহান? ক্লাসের মধ্যে বিরক্ত করছেন কেন? স্যার বকা দিবে। নুহার কথা শুনে এইবার তিহান রাগ করে না, যথেষ্ট ভদ্রকণ্ঠে বলে উঠে, নুহা রাগ করেছেন কেন? আচ্ছা শুনুন না, মেঘ কোথায়? মেঘ ক্লাসে আসেনি কেন? মেঘকে আদিয়ান স্যার তার কেবিনে যেতে বলেছে, পড়ার জন্য নোট দিবে বলে। আদিয়ান স্যারের নাম শুনে তিহান অবাক হয়ে যায়। হঠাৎ আদিয়ান মেঘকে কেন ডাকবে? আর ক্লাস এত শিক্ষার্থী থাকতে শুধু মেঘকে নোট দিবে? আর আদিয়ানের ক্লাস শেষ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এত সময় মেঘ কি করছে ওখানে? ক্লাসে কেন আসেনি? তিহানের বিষয়টা একটু আজব লাগে। ডাইনিং রুমে বসে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজ পড়ছেন ইরফান সাহেব। তার স্ত্রী ডলি বেগম রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছে। হঠাৎ শব্দ করে দরজায় কলিং বেল বেজে উঠে। হয়তো জিয়া এসেছে। ইরফান সাহেব কলিং বেল বেজে শব্দ শুনে কাগজ টেবিলের উপর রেখে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে দেখে জিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিয়া, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে? ইরফান সাহেবের কথার জবাবে জিয়া কোনো উত্তর প্রদান করে। সে মাথা নিচু করে
বাবার পাশ কাটিয়ে চলে যেতে চায়। তখন ইরফান সাহেব আবার জিজ্ঞেস করে, জিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, তুমি আজ হাসপাতালে যাওনি, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে কেন? ইরফান সাহেবের কথা শুনে জিয়া মাথা উঁচু করে। অতিরিক্ত কান্না করার ফলে জিয়ার চোখ মুখ লাল রক্তিম বর্ণ ধারণ করছে, ঠোঁট জোড়া কাঁপছে। জিয়া যে কান্না করেছে তা হয়তো ইরফান সাহেব বলে, কি হয়েছে জিয়া, কান্না কেন করেছো? কেউ কি কিছু বলেছে? আদিয়ানের সাথে কি ঝগড়া হয়েছে তোমার? জিয়া কোনো কথার উত্তর দেয় না। বাবা মেয়ের কথাবার্তার আওয়াজ শুনে ডলি বেগম রান্নাঘর থেকে বের হয়ে আসে। এরপর ডাইনিং রুমে এসে বলে, ইরফান, জিয়া কি হয়েছে? ডলি বেগম জিয়ার চোখ মুখ দেখে অবাক হয়ে যায়। উনি দ্রুত পা বাড়িয়ে জিয়ার নিকটে আসে আর বলে, জিয়া, কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এমন লাল কেন? ডলি বেগমের কথার বিপরীতে জিয়া ছোট করে জবাব দেয়, আমি রুমে যাচ্ছি আম্মু, আমার প্রচুর মাথা ব্যথা করছে। জিয়া এই কথা শেষ করে দৌড়ে তার রুমে চলে যায়। ডলি বেগম আর ইরফান সাহেব তার এমন কাণ্ডে অবাক হয়ে যায়। রুমে প্রবেশ করে জিয়া শব্দ করে দরজা বন্ধ করে দেয়। এরপর হাতে থাকা ব্যাগ বিছানায় ছুঁড়ে মারে। শরীরের সমস্ত শক্তি ছেড়ে দেয়, ধপ করে মাটিতে পড়ে বসে। চোখ বেয়ে অসহ্য জল পড়তে থাকে। জিয়া বলে উঠে, কেন ভালোবাসলে না আমায় আদিয়ান? কেন আমি তোমাকে ছাড়া কি করে বাঁচব? তোমার পাশে অন্য কাউকে সহ্য আমি করতে পারবো না আদিয়ান। তুমি শুধু এই আমার, শুধু আর শুধুমাত্র এই জিয়ার। কেবিনে আদিয়ানের বলা সব কথা জিয়ার চোখের সামনে ভেসে ওঠে। আদিয়ান বিবাহিত, এই কথাটা যেন শতবার শত শব্দে জিয়ার কানে উচ্চারিত হচ্ছে। আদিয়ান অন্য কারো হয়ে যাবে, তার সাথে সুখে সংসার করবে, তার স্পর্শ করবে। না না, এমন কখনো হতে পারে না। জিয়া এইটা মানতে পারবে না, অসম্ভব। জিয়ার জীবনে আদিয়ান প্রথম পুরুষ, যাকে সে ভালোবেসে এসেছে, তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছে। এত সহজে জিয়ার তাকে অন্য কারো হয়ে যেতে দিতে পারে না। অসম্ভব, জিয়া এত সহজে হারতে পারে না। জিয়ার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু জিয়া মুছে নিয়ে এরপর মেঝে থেকে উঠে হন্তদন্ত হয়ে এগিয়ে যায় টেবিলের কাছে। এরপর সেখান থেকে এক খাতা নিয়ে কলম দিয়ে কিছু কথা লিখে। প্রায় 5 মিনিট পর লেখা শেষ করে জিয়া কাগজের দিকে তাকায় আর বলে, ডক্টর আদিয়ান রেদওয়ান, তুমি শুধু আমার। এই কাগজে লেখা কথাগুলো তোমার ধ্বংসের কারণ। তোমার ক্যারিয়ার, আমার মান সম্মান সব শেষ করে তুমি বাধ্য হয়ে আমায় বিয়ে করবে। তোমার অবস্থা আমি এমন করব, তুমি না পারবে না থাকতে আর না পারবে আমায় ভালো না বেসে থাকতে। তোমার ধ্বংস আমার হাতেই হবে। জিয়ার মুখে কৌশলিক হাসি ফুটে ওঠে। অবশ্য তার একটু কাজ করা বাকি আছে। জিয়া তার রুমে থাকা কাচের জিনিসপত্র সব ভাঙতে থাকে, যাতে তার আওয়াজ বাহিরে যায়। রুমের ভিতর থেকে জিয়ার জিনিসপত্র ভাঙার শব্দ শুনে ডাইনিং রুমে থাকা ডলি বেগম আর ইরফান সাহেব তার রুমের দরজার ছুটে আসে। ইরফান সাহেবের দরজায় শব্দ করে ডাকতে থাকে, জিয়া, কি করছো রুমের ভিতরে তুমি? জিয়া, জিয়া। ইরফান সাহেবের সাথে ডলি বেগম ও বলে ওঠে, জিয়া মা, দরজা খোলো। জিয়া, কি হয়েছে তোমার? জিয়া বাহির থেকে ইরফান সাহেব আর ডলি বেগমের কণ্ঠ শুনে জিয়া আরো অধিক উদ্বিগ্ন হয়ে যায়।
সে ভাঙচুর বন্ধ করে না এবং বরং আরো বাড়িয়ে দেয়। অনবরত ইরফান সাহেব আর ডলি বেগম দরজা ধাক্কা দিতে থাকে। জিয়া এইবার টেবিলের ড্রয়ার থেকে ছুরি বের করে, এরপর বলে, আদিয়ান, তোমাকে পাওয়ার জন্য আমার এইটুকু অবশ্যই করতে হবে। তুমি আমার আদিয়ান। এই জিয়া ছোটবেলা থেকে যা চেয়েছে নিজের জীবনে তাই পেয়েছে। তোমার প্রতি আমার যে অনুভূতি তাকে তুমি আসক্তি বলো, ভালোবাসা বলো বা অবসেশন বলো, তাতে আমার কিছু যায় আসে না জিয়া। কিন্তু তুমি আমার এইটা চিরদন্ত সত্য থাকতে থাকা ছুরির দিকে একবার ভীতু চোখে তাকায়, কিন্তু পরক্ষণে তার মনে সাহস জুটায়। ধীরে ধীরে ছুরি হাতে নিয়ে রাখে, এরপর জোরে একটা দাগ কাটে হাতে। মুহূর্তে অর্ধেক রক্ত হাত বেয়ে যায়, বিন্দু বিন্দু রক্তকণা গড়িয়ে পড়ে মেঝেতে। কিন্তু ভুলবশত জিয়ার হাতে কোনোই জোরে ছুরি চালিয়ে দেওয়ার ফলে হাতের একটা রগ কেটে যায়, যার ফলে রক্তের স্রোতের ধারায় ন্যায় প্রবাহিত হতে থাকে। জিয়া ডক্টর হওয়ার খুব দ্রুত বুঝতে পারে সে কত বড় ক্ষতি করে ফেলছে। যদি এক্ষুনি তাকে হাসপাতালে না যাওয়া হয় তবে হয়তো মারা যেতে পারে। রুমের ভিতরে জিয়ার কোনো শব্দ না পাওয়া ডলি বেগম আর ইরফান সাহেব ভয় পেয়ে যায়। ইরফান সাহেব বুঝতে পারেন তাকে এখন দরজা ভাঙতে হবে। উনি দরজায় অনবরত ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করতে থাকে। জিয়ার হাতের রক্ত পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, তার শরীরে থাকা শক্তি শেষ হয়ে যায়। ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ে সে। শত চেষ্টার পরও অবশেষে ইরফান সাহেব দরজা ভাঙতে সক্ষম হয়। ইরফান সাহেব রুমে ঢুকে জিয়াকে মেঝেতে পড়ে থাকে দেখে ডলি বেগম চিৎকার দিয়ে এগিয়ে আসে তার কাছে। জিয়ার মাথার কাছে এগিয়ে এসে বলে, জিয়া, কথা বলো। জিয়া, কি হয়েছে তোমার? ইরফান, আমার মেয়ের কি হয়েছে? ইরফান, আমার জিয়া। ইরফান সাহেব নিজেও হাঁটু গেড়ে বসে পড়েন মেঝেতে। এরপর জিয়ার শরীর ধাক্কা দেওয়ার পর ও যখন উঠে না, তখন উনি তার কাঁপা কাঁপা হাত দিয়ে এগিয়ে নিয়ে যায় জিয়ার নাকের কাছে তার শ্বাস চেক করতে। ইরফান সাহেব নাকে হাত ধরার পর ধপ করে শরীর ছেড়ে দিয়ে বলে, জিয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বন্ধুরা।